আমি একটু শিরিন শারমিন কথা জানতে চাই। তাকেও আপনি সংসদের স্পিকার হিসেবে দেখেছেন, আপনার সহকর্মী হিসেবে দেখেছেন। আপনি কি একটু বলবেন যে তিনি আসলে মানে তিনি এখন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং অভিযোগ হচ্ছে হত্যা চেষ্টা মামলা, ভাঙচুর এবং সহিংসতার সাথে হত্যা চেষ্টা মামলার অভিযোগ তার বিরুদ্ধে। আসলে আপনি তাকে কেমন শিরিন দেখেছেন? আসলে শিরিন শারমিন আমাদের ডিপার্টমেন্টে মানে যদি শুরুর দিকে চিন্তা হুম, করি হুম। তাহলে সে আমার 1 বছরের ছোট। আর যদি শেষের দিকে চিন্তা করি মানে আমার মাস্টার শেষ হয়ে গেছে যে সময় তার সাথে যদি করি তো সে আমার আসলে 2-3 বছরের সিনিয়র মানে মানে সে দিক থেকে বয়সের দিক থেকে বা ইউনিভার্সিটির শুরুর দিকে সে আমার 1 বছরের জুনিয়র। তেমনি তার সঙ্গে আসলে আমার কখনোই পরিচয় ছিল না ওইরকম ছাত্র অবস্থায়। এর কারণ হলো ও প্রথম থেকেই শুধু লেখাপড়া নিয়ে থাকতো। লেখাপড়া নিয়ে থাকতো। তারপর ওর একটা ছোট লাল গাড়ি ছিল। আর ওর একটা প্রেমিক ছিল যাকে সে বিয়ে করেছে। তো ওর ওই প্রেমিক ওকে রোজ রোজ নামিয়ে দিয়ে যেত আর সে চুপচাপ শুধু লেখাপড়া করতো সবকিছু করতো জীবনে কখনো কোনো পলিটিক্সের সঙ্গে সে জড়িত ছিল না। তো ছিল না তো এই সুবাদে আমরা তাকে ডিপার্টমেন্টে ফেজে দেখেছি কিন্তু ডিপার্টমেন্ট কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তার কোনো বন্ধু বান্ধব ওখানে ছিল না। এরপর যখন সে মহিলা কোঠায় সংসদ সদস্য হলেন এখন সবাই তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। তা আমি জানতাম যে আমাদের ডিপার্টমেন্টের মেয়ে আমার সঙ্গে তার এরকম কোনো পরিচয় ছিল না। তা আমি তাকে নিয়ে একটা লেখা লিখলাম। তার স্টুডেন্ট, তার বাবার পরিচয়, তার মায়ের নাম নায়ার সুলতানা, তার নানা ছিল বিচারপতি, এসব মিলে ডিটেলস লিখলাম। হি ওয়াজ সো হ্যাপি। তো সে মনে করতো যে আমি হয়তো তার জুনিয়র, সে আমাকে টেলিফোন করছে কিন্তু বেসিক্যালি আমি তো তার 1 বছর সিনিয়র। হুম, হুম। তো আমাকে টেলিফোন করে বলতেছে, রনি তুমি আমার সম্পর্কে এত সুন্দর করে লিখেছো, অনেক অনেক ধন্যবাদ ইত্যাদি 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 ইত্যাদি। আদারওয়াইজ সবকিছু সব লিখছে লিখছে যাই হোক। এরপর দেখা গেল কয়দিন পরে সে প্রতিমন্ত্রী হয়ে গেল। তারপরে কদিন পরে প্রতিমন্ত্রী হওয়ার পরে সে আবার আমার সঙ্গে কি মনে করে আবার আপনি আপনি করে বলা শুরু করলো। আপনি আপনি করে বলা শুরু করলো তারপরে সে আবার স্পিকার হয়ে গেল। তো স্পিকার যখন হয়ে গেল তখন আমি যখন গ্রেপ্তার ওই সালমানের সাথে যখন গ্রেপ্তার হলো তা আমি ওর কাছে গিয়ে বললাম যে দেখো সেদিন তুমি একটু আহ, আহ, প্রধানমন্ত্রীর সাথে কথা বলো। হ্যাঁ, যেহেতু তুমি যদি সে মনে করে যে সে একজন আমাকে গ্রেপ্তার করবে রিয়েলি গ্রেপ্তার করবে তাহলে আমাকে গ্রেপ্তার করা মানে একজন সংসদ সদস্য সেই সংসদ সদস্য তাহলে পুরো সবাই এমপি যারা আছে তারা ইনসাল্ট ফিল করবে। তো যেহেতু আমি এই দল করি এই দলের সঙ্গে আছি এবং তিনি যদি মনে করেন যে আমি আসলে অন্যায় করেছি তাহলে আই শুড রিজাইন আমার আসলে রিজাইন করা উচিত। এতটুকু আত্মমর্যাদা আমার থাকে যে আমি সবাইকে বিব্রত করতে চাচ্ছি না। আর আমি যে দলের এমপি সেই দলের প্রধান যদি আমাকে পছন্দ না করেন এই দলে থাকার কোনো নৈতিক অধিকার আমার নাই। আমি ওনাকে বললাম। তো সে প্রধানমন্ত্রীকে টেলিফোন করবে বিং এ স্পিকার এই সাহসটুকু তো তার ছিল না। সে মানে আমি আমি বলার সঙ্গে সঙ্গে তার মুখের দিকে মনে হলো বজ্রপাত হয়েছে এবং আসমা ফিরোজ তার আমার সামনে ছিল এবং আসমা ফিরোজ আমাকে বললো যে এই সে আবার আমাকে তুমি তুমি করে বলে এবং সবাই তেল দেওয়ার জন্য আবার মানে আসমা ফিরোজের মতো লোক তাকে ছাড় ডাকে। এটা সে যখন এই হলো তা আমি বললাম যে আরে এই আমার ডিপার্টমেন্টের ছোট বোন কি সমস্ত কথাবার্তা বলেন। তো সে অনেকটা চুপ হয়ে গেল। তো যাই হোক চুপ হওয়ার পরে সে করলো কি তা আমি বললাম সে এখন বলে যে এটা তো সম্ভব না আপনি জানেন এটা সম্ভব না। আমি বললাম যে তুমি এক কাজ করো তাহলে মহিউদ্দিন খান আলমগীরকে টেলিফোন করো যে আজকে 4-5 দিন যাবো ডিবির লোক আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে অ্যাটলিস্ট তুমি তো তাকে টেলিফোন করে বলো যে হোয়াই এটা কারা এই জিনিসটা একজন সংসদ সদস্যের পিছনে ঘুরছে কেন সে তো পালিয়ে যাওয়ার মতো মানুষ সেটা তো আমার পরিবার অফিস আমাকে ডিস্টার্ব করছে। তো সে অন্য রুমে গেল কিন্তু আসলে সে মহিউদ্দিন খান আলমগীরকে যে টেলিফোন করবে ওই সাহসটাও তার ছিল না। সে চলে আসলো। তো চলে আসার পর আমি খুব হতাশ হলাম তার ব্যবহারে যে নেত্রী কাকে স্পিকার বানিয়েছে। ন্যূনতম তো একটা লিডারশিপ কোয়ালিটি থাকার দরকার আছে, যোগ্যতা থাকার দরকার আছে। আমরা একজন একেবারে তরুণ একজন সংসদ সদস্য কি বলেন বড় বড় তুফাইল সাহেবের মতো মানুষকে ধমকে চিৎ করে ফেলাই দিছি এরকম একটা পার্সোনালিটি আমাদের ছিল। তো সেখানে স্পিকার পদে সেখানে বসিয়েছে একই একই ধরনের ঘটনা হতাশ। তো যাই হোক এই হলো ওনার সম্পর্কে আমার ব্যক্তিগত যে এটা শেখ হাসিনার দয়া ছাড়া করুণা ছাড়া ওনার আগে পিছনে ওনার কিছু ছিল না। আর ভালো ছাত্র হওয়া ক্লাসে ফার্স্ট হওয়া এটা একটা ভিন্ন ডিফারেন্ট। এটা রাজনীতিতে এটা ২ পয়সার মূল্য নাই। এখানে একজন লোক ভালো করতে পারে, একেবারে লেখাপড়া জানে না, বকলম আকবরের মতো, তাদের মতো লোকও ভালো করতে পারে। আর দুনিয়ার সবচেয়ে জ্ঞানী লোক এখানে এসে ইমাম যাকে বলা হয় শাফি রহমতুল্লাহ আলাইহে। তো তার সেই লিডারশিপ কোয়ালিটি নাই, মানে তিনি একে ওকে ফোনই করতে পারেন না, শেখ হাসিনা থেকে শুরু করে সরাসরি কাউকে ফোনই করতে পারেন বা কিছুই করতে পারেন না, তার সেই অবস্থানটাও নাই। তিনি আসলে এই হত্যা চেষ্টার সাথে জড়িত এরকম
এইটার মামলার মেরিট নিয়ে আপনার কি মনে হয়? না, মামলার মেরিটের বড় ব্যাপার না। মামলার ব্যাপার হলো সে তো কোলাবোরেটর ছিলেন, শেখ হাসিনার পছন্দের সহযোগী ছিলেন। এখন আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল তারা কি করুক বা না করুক, সরকার তাদের সবাইকে একটা ডলা দিতে চাচ্ছে, শিক্ষা দিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে শিরিন শারমিনের মতো লোককে ভয় দেখানো, তাকে মানে বউকে মানে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, এটা তো ওই যে মনে করেন শিরিন শারমিন চিত হয়ে পড়ে গেছে, তারপরে শেষে সে আরো চিৎকার দিয়ে উঠছে। তো এই দৃশ্য তো শেখ হাসিনা দেখেছেন। তো দেখার পরে শেখ হাসিনা খুব কষ্ট লেগেছে, আর এই কাজ যারা করেছে তারা খুব আনন্দিত হয়েছেন যে এইবার আমরা মানে পেরেছি একটা কিছু কিন্তু করার ধরেন জন্য। একই আপনি রকম আপনার শত্রুকে মানে সেই আমলে নির্বাচিত মানে শেখ হাসিনার পছন্দের স্পিকার, তাকে নেওয়া হচ্ছে জেলখানায়, আর তার পছন্দের রাষ্ট্রপতি তিনি সংসদে ভাষণ তো দিচ্ছেনই, তার উপরে আবার ধন্যবাদ, যখন সংসদে ধন্যবাদ দেওয়া হচ্ছে রাষ্ট্রপতিকে তখন সেই স্পিকারকে নেওয়া হচ্ছে কারাগারে। এটা একটা দ্বিচারিতা না? না দিশারিতে না, এটা হলো এখানেই তো মানে শেখ হাসিনার বোঝা উচিত সে যাকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন সে একজন যোগ্যতম মানুষ, বিরূপ পরিস্থিতিতে থেকেও সে সার্ভাইভ করে আছে এবং আগামীতে সে সার্ভাইভ করবে, এবং সামহাও সে তারেক রহমান সাহেবকে ম্যানেজ করে ফেলেছে। কিন্তু ম্যানেজ করার পরেও আপনি গিয়ে দেখেন যে কিছু হলেও তার শেখ হাসিনার প্রতি একটু হলেও দুর্বলতা থাকবে। আর আহ, শিরিন শারমিন সে যদি 100% দুর্বলতাও থাকে, জেলখানাতে বসে সে শেখ হাসিনার জন্য কিছুই করতে পারবে না। তো এখানে হলো যোগ্যতম লোকের আপনার সিলেকশন। ধরেন একজন লোক, আমি ধরেন এখানে আওয়ামী লীগের একসময় সংসদ সদস্য ছিলাম। তো এখন আওয়ামী লীগের সব লোক আমার নামে পাগল, এখন এভরিবডি সে মনে করছে গোলাম মোল্লা রনি মানে এখন আওয়ামী লীগের ত্রাতা। কিন্তু আমাকে তো 2014 থেকে একেবারে 24 পর্যন্ত শেখ হাসিনা পতন পর্যন্ত আমাকে মনে করা হতো যে আহ, ডোনাল্ড ট্রাম্প যেভাবে আয়াতুল্লাহ আলী খমেনিকে শত্রু মনে করতে হতো, আওয়ামী লীগের লোকজন আমাকে মনে করতো যে এ একটা আলী খমেনি। তারপরে যেভাবে আবার ইরানের লোকজন সালমান রুশদিকে সাটানিক ভার্সেসের লেখককে ঘৃণা করতো, আওয়ামী লীগের লোকজন আমাকে ওইভাবেই ঘৃণা করতো। এখন তো তারা কি করছে, তারা কি করছে এখন সবাই বলতেছে যে আমরা একটা রত্ন হারিয়েছি, গোলাম মোল্লা রনির মতো মানুষকে আমরা রাখতে পারিনি, হি ইজ জাস্ট লাইক আওয়ার ফাদার, আওয়ার ব্রাদার, আওয়ার, মানে সবকিছু তারা বলছে। হোয়াট ডাজ ইট মিন? মানে আপনার ভিতরে যদি কিছু যোগ্যতা থাকে, আপনি সেই যোগ্যতা থেকে বিরূপ পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন। আওয়ামী লীগের দুর্বলতা, আওয়ামী লীগ তার সুসময়ে একজন বিরূপ পরিস্থিতিতে লড়াই সংগ্রাম করতে পারে, তার দলের মধ্যে একটা সিঙ্গেল লোক রাখেনি। এখন ধরেন অনেকে আওয়ামী লীগের মধ্যে 2-4 জন কথা বলতেছে, বিদেশিকে ওই যে রাকেশ কথা বলছে, কিন্তু ও তো বাংলাদেশে বসে কখনো বলেনি। আমরা তো যখন পার্লামেন্টে ছিলাম তখন বলেছি। তো আমরা শেখ হাসিনার পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে তাকে বলছি, আপা আপনার কোনো চেইন অফ কমান্ড নেই। ক্যান ইউ ইমাজিন? আপনি একজন মানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে উদ্দেশ্য করে আমি বলছি যে আপনি আপা একে কাকে অর্থমন্ত্রী বানিয়েছেন? আমি তো 1986 সনে তাকে দেখেছি তার স্ক্রু ঢিলা হয়ে গেছে। তো যে লোকের 86 সন স্ক্রু ঢিলা হয়ে গেছে আপনি তাকে এখন আপনি মন্ত্রী বানিয়েছেন। আমি বলছি যে আপা আপনার তো কোনো চেইন অফ কমান্ড নেই, এবং সেগুলো এক একটা পত্রিকাতে ব্যানার হেডলাইন, 6 কলামে ব্যানার হেডলাইন জোগাড় করে এমপি রনির অভিযোগ শেখ হাসিনার কোনো চেইন অফ কমান্ড নাই। তো এই কথা বলে আমার কি কোনো ক্ষতি হয়েছে? দেখেন তো, 2009 থেকে এখন পর্যন্ত আমার জীবনের যে ধারাবাহিকতা, আমার স্বাস্থ্য ভালো আছে, আমার ব্যবসা ভালো আছে, আমার পরিস্থিতি সবকিছু ভালো আছে, কিন্তু যারা এই সময়টাতে খুব বেশি রাতারাতি ভালো হয়েছে তারা কেউ পলাতক, কেউ দেউলিয়া, কেউ কিচ্ছু নাই। ইভেন এস আলম এত টাকা নিয়েছে, এস আলমের এখন টাকার সমস্যা। তো যার জন্য যেটা হয়, রাজনৈতিক দলগুলোর উচিত কিছু দালাল ফালাল লাগে, কিছু টাউট বাটপার লাগে, কিছু গুন্ডা লাগে, কিছু বাইজি লাগে, কিছু ওই ক্যাসিনো প্লেয়ার লাগে রাজনীতি চালাতে হলে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দুঃসময়ে লড়াই করার জন্য কিছু ফাইটার লাগে। তো সেই ফাইটারগুলো জামাতের আছে, সেই ফাইটারগুলো জামাতের আছে, বিএনপিরও নেই, আওয়ামী আপনাকে লীগেরও যে নেই। এখন ফাইটার মনে করছে আওয়ামী লীগের লোকজন, আপনি কি আসলে ভুল তাদের জন্য করছে, ফাইট করছেন? আমি কিছুই করছি না। আই এম নট, মানে আই এম ডুইং নাথিং, আমি কিছুই করছি না। আমি শুধুমাত্র কিছু প্রশ্ন উত্থাপন করছি, কিছু সত্য কথা বলার চেষ্টা করছি, শ্রেষ্ঠ কথা বলার চেষ্টা করছি, এতে তারা খুশি। এখন হয় কি, ওই যে মানুষ যখন হতাশে থাকে না, গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, এরকম একটা জিনিস আছে। মানে তো আগে এখন সত্য হয় কি কথা মানুষ বললে ক্ষমতায় ছিলেন বলে পছন্দ হতো না, এখন ক্ষমতার বাইরে বলে পছন্দ হচ্ছে। হ্যাঁ ভীষণ রকম পছন্দ হচ্ছে।